আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রৌনক জাহান। শুরুতে জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আবার অবরোধ শুরু, দশম সংসদ নির্বাচন নিয়েই আলোচনার দাবি বিএনপির। নির্বাচনে জড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান। নির্বাচনে ২৬ ডিসেম্বর থেকে ১৫ দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত, পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, জানালেন এইচ.টি. ইমাম। জি.এম. কাদের বললেন, নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় এরশাদ। ২৪ ডিসেম্বর ঢাকায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম, অনুমতি না দিলে কঠোর কর্মসূচির হুমকি। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। ৫ জানুয়ারি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুরু হয়েছে ১৮ দলের পঞ্চম দফা অবরোধের প্রথম দিন। ৮৩ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর প্রতিটি অলিতে গলিতে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছে। তবে সকাল থেকে রাজধানীতে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের এখন পর্যন্ত অবরোধের সমর্থনে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি। এদিকে অবরোধ প্রথম দিনে সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায়ও অনেক কম। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি বরাবরের মতো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মী শূন্য এই কার্যালয়ের প্রধান ফটকটি রয়েছে তালাবদ্ধ। দর্শক, অবরোধের সংবাদ সংগ্রহে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার রোকনুজ্জামান। সরাসরি কথা বলবো তার সাথে। রোকন, ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধে কারওয়ানবাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখানে যে অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে সেটা আমরা দেখতেই পাচ্ছেন আমার পেছনে। আমি সোনারগাঁ মোড়ে রয়েছে এবং সোনারগাঁ মোড়ে এখন আমি যে দাঁড়িয়ে রয়েছি তার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আজকে আমরা রাস্তায় যেটা দেখছি যে বাসের সংখ্যা কিন্তু বাড়ছে এবং বাসের প্রচুর সংখ্যায় এই গণপরিবহনের মধ্যে বাস চলাচল করছে এবং অন্য কোনো পরিবহন অর্থাৎ প্রাইভেট কার বা হিউম্যান হলার ম্যাক্সি সেরকম আমরা কিন্তু দেখছি না। তবে রাস্তায় কিন্তু সিএনজি এবং রিক্সার সংখ্যা প্রচুর পরিমাণেই রয়েছে এবং রাস্তায় কিন্তু লোকজনের চলাচলও আমরা দেখছি যে অন্যান্য অবরোধের তুলনায় কিন্তু আজকে তুলনামূলকভাবে অনেক বেশি মনে হচ্ছে সকালবেলায়। যদিও অবরোধ শুরু হয়েছে মাত্র ১.৫ ঘন্টা আগে। আপনি জানেন যে বিরোধী দলীয় জোটের ডাকা এই অবরোধে কিন্তু এখন পর্যন্ত অবরোধ সমর্থনকারীদের কারওয়ান বাজার এবং এর আশপাশের এলাকায় এখন আমরা অবরোধ সমর্থনকারীদের কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করিনি। যদিও রাস্তায় কিন্তু প্রতিটি মোড়েই যেমন পুলিশের টহল রয়েছে, একই সঙ্গে কিন্তু আজকে দেখছি আমরা পুলিশের সাজোয়া যানের টহলও কিন্তু পুরো এলাকায় বারবারই টহল দিচ্ছে এবং একই সঙ্গে পুলিশের সাথে সাথে র্যাবও কিন্তু র্যাবের টহলও রয়েছে রাস্তা জুড়েই। এই ছিল কারওয়ান বাজার এবং এর আশপাশের অবরোধের সর্বশেষ অবস্থা। রনক। রোকন, আপনাকে ধন্যবাদ। একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার কোনো আগ্রহ বিএনপির নেই। কেবল দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা হতে পারে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ মন্তব্য করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ১৮ দলের আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। দশম জাতীয় সংসদ নির্বাচন হবেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুদলের আলোচনায় সমঝোতা হলে প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন দেওয়া হবে। শর্ত হিসেবে বিরোধী জোটকে সহিংসতা বন্ধ ও জামায়াতকে পরিত্যাগের পরামর্শ দিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই আহ্বানের জবাবে বিরোধী জোটের পক্ষ থেকে বিএনপির মুখপাত্র নজরুল ইসলাম খান জানিয়েছেন, মহাজোট সরকারের দুঃশাসনে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে জেনেই ক্ষমতায় থাকতে অবৈধ নির্বাচনের পায়তারা করছে সরকার। জনগণ তাদের এই আকাঙ্ক্ষার সঙ্গে একমত না, তারা আন্দোলন করছে, আন্দোলন চলছে। আজকেও আমরা মনে করি যে এখনো হাতে যথেষ্ট সময় আছে। যদি আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা হয়, সেই সমঝোতার আলোকে যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, সেটা করেও নির্বাচনের শিডিউল ঘোষণা করে দশম সংশোধনের নির্বাচন করা সম্ভব। নজরুল ইসলাম খান আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্য আন্দোলন করছে 18 দলীয় জোট। আমরা স্পষ্ট বলতে চাই
যে জনগণের আন্দোলন চলছে 10ম সংশোধন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে। একাদশ সংসদের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয় নাই, এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহও নাই এবং জনগণও সে ব্যাপারে কোনো আগ্রহী না। সরকারের নির্যাতনে আন্দোলন বন্ধ হবে না, বরং বিজয়ী হবেন বলে আশা করছেন বিএনপির এই শীর্ষ নেতা। মাহমুদ আরিফ, বাংলাভিশন, ঢাকা। এদিকে পাতানো ও প্রহসনের নির্বাচনের সাথে জড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার এক আলোচনায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব বলেন, পাতানো নির্বাচনে সেনাবাহিনীকে জড়ানো দেশের মানুষ মানবে না। তামাশার নির্বাচন বন্ধ করে অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। খন্দকার মাহবুব আরও বলেন, একাদশ সংসদের কথা ভুলে গিয়ে 10ম সংসদে আসতে পারবে কিনা তা নিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। সারা বিশ্ব যখন সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, সেখানে ভারতের পরামর্শে প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় সরকার। জাতীয় নির্বাচনে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক বৈঠক শেষে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে গিয়ে সব দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের আশা পূরণ হয়নি। রিপোর্ট করছেন শারমিন ইব্রাহিম। বিরোধী জোটের অবরোধ কর্মসূচির কারণে একদিন পিছিয়ে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয় শুক্রবার বেলা ৩টা থেকে ৬১ জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ডিসি এবং সকল জেলার এসপিরা সভায় যোগ দিতে শুরু করেন। পরিকল্পনা কমিশনের এনইসি অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিশনের কর্মকর্তা ছাড়াও সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সোয়া ৩ ঘন্টার বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনকে সামনে রেখে 15 দিনের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬শে ডিসেম্বর থেকে নির্বাচনের পরে আরও কয়েকদিন থাকবেন তারা ৯ জানুয়ারি পর্যন্ত। তবে আমি আগেই বলেছি যে প্রয়োজন অনুসারে লোকাল কন্ডিশনস ভেদে এই সময়টার তারতম্য করা হবে। এগুলো আগে থেকে বলা যায় না, তখন আমরা সিদ্ধান্ত নিই। কোন জেলায় কতটা সংখ্যক থাকবেন সেটা এখনও নির্ণয় করা হয় নাই। তাদের সেই ডিভিশন তারাই এটা নির্ণয় করবেন। বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে বলে ডিসি এবং এসপিরা আশ্বস্ত করেছেন বলেও জানান সিইসি। সারা দেশের পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে ডেপুটি কমিশনার্স এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারা আমাদেরকে অবহিত করেছেন। এই পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে এবং আরও উন্নত হবে। আমি তো প্রত্যাশা করেছিলাম যে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে। তো এটা একটা আইনি প্রক্রিয়া, আমরা যে আইনগত প্রক্রিয়ার মধ্যে আছি এটা থেকে এখন আমরা 5 তারিখে নির্বাচনের জন্য যাচ্ছি। তার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আচরণবিধির কোনো বরখেলাপ বরদাস্ত করা হবে না। নির্বাচন নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। থ্যাংক ইউ। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। এদিকে আগামী 5 জানুয়ারি বাংলাদেশের 10ম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইইউর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি ক্যাথরিন অ্যাশটনের মুখপাত্র। বিবৃতিতে বলা হয়েছে, এটা খুব দুঃখজনক যে সবশেষ জাতিসংঘ-সহ বিভিন্ন মহলের নানা উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশ একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বারবার সব পক্ষকে সহিংসতা বন্ধ এবং রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মতামত প্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানিয়েছে। কিন্তু তারপরও একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হওয়ায় ইইউ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করল। 2-1 দিনের মধ্যেই ঘোষণা হবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। নির্ধারণ হবে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী সফরও, জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইচ.টি. ইমাম বলেন, অবরোধের নামে বিএনপি জামায়াতের সহিংসতায় মনে হয় কোনো বিদেশি শক্তি দেশে আক্রমণ করেছে। এদিকে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নির্বাচন চাইলে বিরোধী দলকে সংবিধান মেনে সমঝোতায় আসতে হবে। বিরোধী দলের তফসিল স্থগিতের দাবি
অসাংবিধানিক অযৌক্তিক মন্তব্য করেন তথ্যমন্ত্রী। অন্যদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, নিন্দা প্রস্তাব দিয়ে পাকিস্তান বিএনপি জামায়াতের মুখোশ উন্মোচন করে দিয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগের কেউ নন জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি সর্বদলীয় সরকারের একজন মিত্র। দশম সংসদের মেয়াদ 5 বছর হবে বলে ইনু যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত বলেও মন্তব্য করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া অনেকের কাছেই সুখকর নয় বলেও মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী। শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও রাস্তার সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন যোগাযোগমন্ত্রী। বিরোধী দলের সাথে সমঝোতা হলে দশম সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের বক্তব্যকে সর্বদলীয় সরকারের ভাষ্য বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টিও নির্বাচনে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি.এম. কাদের জানিয়েছেন, নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় রয়েছেন এইচ.এম. এরশাদ। তবে রওশন এরশাদ সহ দলের অন্য নেতাদের নির্বাচন ও সরকারে থাকা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। মন্ত্রী হিসেবে সুযোগ সুবিধা না নেওয়ার কথা বললেও জি.এম. কাদেরের বাসায় এখনও উঠছে জাতীয় পতাকা। এমনকি মন্ত্রীর সুবিধায় এখনও তাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ জানান, এরশাদের মত নিয়েই নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি। এদিকে বিশেষ কাউন্সিল করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদকে অপসারণ করল কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। সেই সাথে কাজী জাফরকে চেয়ারম্যান ও গোলাম মসিহকে মহাসচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিশেষ কাউন্সিল শুরুর পরপরই ককটেল বিস্ফোরণ ঘটে অনুষ্ঠানস্থলে। এতে আহত হন কাউন্সিলে আসা নেতাকর্মীরা। আহত 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরকারকে দায়ী করেন জাপা নেতারা। কাজী জাফর আহমেদ বলেন, একদলীয় তামাশার নির্বাচন আয়োজন করছে সরকার। 18 দলীয় জোটের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, শিগগিরই জোটবদ্ধ আন্দোলনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুব হোসেন, বিকল্প প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী। 24 ডিসেম্বর ঢাকায় সমাবেশের অনুমতি না দিলে কঠোর কর্মসূচিতে যাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হেফাজতে ইসলামের অতীতের সহিংসতা সহ আপডেট গোয়েন্দা তথ্যের উপরই নির্ভর করছে সমাবেশের অনুমতি দেয়া না দেয়া। চট্টগ্রাম প্রতিনিধি নাসির উদ্দিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত 5 মে ডিএমপির অনুমতি নিয়ে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সেখান থেকে শুরু হওয়া সহিংসতা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। মধ্যরাতে অপারেশন শাপলা নামে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে হেফাজতের কর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ঢাকায় বেশ কয়েকবার সমাবেশের ঘোষণা দিলেও বিভিন্ন কারণে তা স্থগিত করা হয়। গত বুধবার আবারও ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় হেফাজত। নিয়ম মতো অনুমতি চাওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। আমরা লিখিতভাবে ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেবের কাছে আমরা অনুমতি চেয়েছি। এদেশের তৌহিদি জনতা জানবাজি রেখে প্রতিরোধ গড়ে তুলবেন যদি সরকার সমাবেশ করার অনুমতি না দেয়। হেফাজতের এই সমাবেশ নিয়ে বেশ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা সদস্যরা। চলছে বিভিন্ন তথ্য সংগ্রহ, এমনটাই জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। এই ধরনের সমাবেশ করতে গেলে অবশ্যই নির্বাচন কমিশনেরও অনুমতির প্রয়োজন আছে। তাদের অতীতের যে সহিংস কর্মকাণ্ড সমাবেশের নামে, সেটিকে মাথায় নিয়ে সেই ব্যাপারে আমরা ইন্টেলিজেন্স কালেকশন করে পরবর্তীতে আমরা আমাদের যে মতামত সেটি জানাবো। তবে হেফাজতে ইসলাম 24 ডিসেম্বর ঢাকায় সমাবেশের অনুমতি পাবে কিনা, আর অনুমতি পেলেও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে কিনা জনমনে এসব প্রশ্ন থেকেই যাচ্ছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। 2 দফায় জানাজা শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দিনের মরদেহ রাখা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার সকাল 10:20 তিনি এ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুরে সৈয়দা জোহরা তাজউদ্দিনের মরদেহ দেখতে দলের নেতাকর্মীদের নিয়ে ইউনাইটেড হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী দলের জন্য এই নেতার অবদানের কথা তুলে ধরেন। গুলশান আজাদ মসজিদে বাদ আসর তার প্রথম নামাজে জানাজা
অনুষ্ঠিত হয়। এরপর নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ নেওয়া হয় 23 বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে দলের অন্য নেতাদের সাথে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। গত 22 নভেম্বর বাসায় পড়ে গিয়ে জোহরা তাজউদ্দিন কোমরের হাড় ভেঙে গুরুতর আহত হন। এরপর সৈয়দা জোহরা তাজউদ্দিনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জোহরা তাজউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতা গভীর শোক জানিয়েছেন। ভক্ত, স্বজন, সহকর্মী সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য নির্দেশক খালেদ খান। শুক্রবার রাত 8টা 18 রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খালেদ খানের মৃত্যুর খবরে নাট্যজগতের দীর্ঘদিনের সহকর্মীরা ছুটে যান হাসপাতালে। তারা বলেন, খালেদ খানের মতো শক্তিশালী অভিনেতা নাট্যজগতে খুব বেশি নেই। তিনি একজন ভালো মানুষও ছিলেন। আজ সকাল 9টায় বারডেম হাসপাতাল থেকে মরদেহ ঢাকায় তার নিজ বাসায় নেওয়া হবে। এরপর 10:30টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে দাফনের জন্য টাঙ্গাইলে নেওয়া হবে। কোনো আসামি নয়, এবার থানা থেকে পালিয়ে গেছেন স্বয়ং ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজেই। গত 5 দিনেও রাজধানীর খিলক্ষেত থানার এই ওসি শামীম হোসেনের সন্ধান দিতে পারেননি তার সহকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ওসি শামীম সপরিবারে পাড়ি জমিয়েছেন আমেরিকায়। স্ত্রীর নামে কেনা ফ্ল্যাটেও ঝুলছে তালা। এদিকে কাজে যোগ দিতে তার নামে নোটিশ পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। 15 ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রাজধানীর খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন। সেই থেকে থানার ওসির রুমটি তালাবদ্ধ। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে খিলক্ষেত থানার ওসির সপরিবারে আমেরিকা লাপাত্তা হওয়ার খবর। 15 ডিসেম্বর দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন শামীম হোসেন। কেন এভাবে দেশ ছাড়লেন তিনি, এ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি। এ বিষয়ে কেউ ক্যামেরার সামনে কথা বলতেও রাজি নন। তবে অসুস্থতা দেখিয়ে বিশ্রামের ছুটি চাইলেও পাননি ওসি শামীম, জানালেন সহকর্মীরা। প্রতিবেদন দিয়েছে ডিসির কাছে যে আমি অসুস্থ, ডাক্তার আমার রেস্টে থাকতে বলছে। প্রতিবেদন তার কাছে আছে, তো অ্যাকসেপ্ট করেন। অপশনগুলো ধরতেছে যে যাওয়ার কারণগুলো, যে জামাত শিবির গুম করে দিচ্ছে, পলিটিক্যাল মামলা হয়েছে, যাওয়ার তো কোনো কারণ নেই। এই খিলক্ষেত থানা তো ওরকম ভাইটাল কোনো ধারণা। সিদ্ধেশ্বরীতে বহুতল ভবন নেপচুন হাইডের 6ষ্ঠ তলার 609 নম্বর ফ্ল্যাটে সপরিবারে থাকতেন শামীম হোসেন। খোঁজ নিয়ে জানা যায় ফ্ল্যাটটি তার স্ত্রী কামরুন নাহারের নামে কেনা। কাউকে কিছু না বলে 15 তারিখ দুপুরে বাসা থেকে সপরিবারে বের হয়ে যান ওসি শামীম। বেসমেন্টে রেখে গেছেন পুলিশের একটি মোটরসাইকেল। গেট থেকে বাইরে হয়ে গেছে এটাই জানি, বিল্ডিং ছেড়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে তা জানি না। খিলক্ষেত থানার ওসির খোঁজ না পেয়ে বাসার ঠিকানায় নোটিশ পাঠিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। 2 দিনের মধ্যে কর্মস্থলে না ফিরলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় নোটিশে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি স্বপ্নধরা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে নেতাকর্মীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 7 দিনের আলটিমেটাম গণজাগরণ মঞ্চের। দেবযানী ইস্যুতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, তার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে না, ভারতের কাছে ক্ষমাও চাইবে না। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 7 দিনের আলটিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সাথে হামলার প্রতিবাদে ও পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে রবিবার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রতিবাদ লিপি জ্ঞাপনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
একই সাথে আজ শনিবার থেকে সারা দেশে সপ্তাহব্যাপী পাকিস্তানি পণ্য বর্জন ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। এ সময় শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ৭১-এ পাকিস্তানের নাক কেটে দিয়েছে বাঙালি, তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানো উচিত নয়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সরে আসবে না যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে ভিসা জালিয়াতির মামলা তুলে নিতে ভারতের আহ্বান প্রত্যাখ্যান করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ভারতের কাছে ক্ষমাও চাইবে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মেরি হার্ফ জানিয়েছেন, বিষয়টি এখন আইন প্রয়োগযোগ্য ইস্যু, আর এ সকল অভিযোগে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিয়ে থাকে। দেবযানী ইস্যু নিয়ে মার্কিন কর্মকর্তা উইন্ডি সারমেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সাথে আলোচনা করার কয়েক ঘন্টা পরই এ সকল কথা বলেন হার্ফ। দেবযানীর সাথে রূঢ় আচরণের ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করলেও তাতে সন্তুষ্ট নয় ভারত, বরং যুক্তরাষ্ট্রকে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নেয়ার সকল অভিযোগ তুলে নেওয়ার আহ্বান জানায় ভারত। এদিকে গৃহকর্মীর ভিসায় মিথ্যা তথ্য সরবরাহ ও কম মজুরি দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইনি সর্বোচ্চ 15 বছরের জেল হতে পারে দেবযানীর। এ অভিযোগে গত 12 ডিসেম্বর তাকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র কূটনৈতিক টানাপোড়েন। এবার ক্রেমন্ট খেলার সংবাদ। ক্রিকেট প্রসঙ্গ। ভবিষ্যতে আর কোনো ক্লাবকে আর্থিক অনুদান দেবে না ক্রিকেট বোর্ড, জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 4 দলের অংশগ্রহণে বিজয় দিবস টি-20 টুর্নামেন্টে ড্র অনুষ্ঠানে তিনি বলেন, টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে বিপিএল এর বিকল্প হিসেবেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। মনির হোসেন খানের রিপোর্ট। লোকমান, কি ঘটনা কি? তুমি 18 লাখ টাকা দিয়ে দিও, বোর্ডের থেকে পরে নিও। না, বোর্ড আগে দেবে কেন? বিপিএল এর বাতাস লেগেছে ক্লাবগুলোর গায়েও। এখনও প্রিমিয়ার ক্রিকেটে টাকা পায়নি অনেক ক্রিকেটার। টি-20 ড্র অনুষ্ঠানেই ক্লাবগুলোর কাছে কৈফিয়ত দাবি করলেন বিসিবি সভাপতি। এক ফাঁকে জানিয়ে দিলেন, এরপর থেকে আর ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেবে না বিসিবি। এইটা এখন মনে হচ্ছে একটা রেয়াজ হয়ে গেছে যে বোর্ড সবসময় টাকা দিবে। তবে এইটাও ঠিক যে আমি গত মিটিংয়ে কথাটা বলেছিলাম, যদিও 2-1 ডাইরেক্টর এটাতে আপত্তি জানিয়েছে যে আগামীতে বোর্ড কোনো টুর্নামেন্টে 1 পয়সাও দিবে না কোনো ক্লাবকে কিছুকে। বিপিএল হচ্ছে না, টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে তাই 4 দলের বিজয় দিবস টি-20 টুর্নামেন্টের আয়োজন বিসিবির। উদ্বোধনী ম্যাচে মুশফিকের নেতৃত্বে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে তামিম ইকবালের বোর্ড প্রেসিডেন্ট একাদশের। একই দিন দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে সাকিবের নেতৃত্বে গঠিত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ছোট আকারে হলেও জমজমাট টুর্নামেন্টের আশা করছেন বিসিবি প্রেসিডেন্ট। জানালেন, এই সুযোগে পরখ করা হয়ে যাবে উইকেটও। টি-20তে ওই এক্সপার্টিসটা কিন্তু আমাদের এখনও আসেনি। এই যে জেতার একটা স্পিরিট এবং খেলার উৎসাহ উদ্দীপনা, এটার জন্য আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি। টুর্নামেন্টে 3টি ক্লাব অংশ নিলেও বাকি দলকে খেলতে হবে বিসিবি প্রেসিডেন্ট একাদশ নাম নিয়ে। আরেকটি ক্লাব না পাওয়ার কারণ হিসেবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন দায়ী করলেন অন্য ক্লাবগুলোর সদিচ্ছার অভাবকে। পাউন ভাই কিন্তু 2 মিনিট একটা সময় দিয়ে দিয়েছে যে আবুনি খেলবে, তো সুতরাং উনি ক্রিকেটকে পছন্দ করেন। মহারানও 2 মিনিটের মধ্যে বলে দিচ্ছে যে আমরা খেলবো। সুতরাং যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটের জন্য থাকতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, ডেফিনেটলি তারা কিন্তু এত কিছু চিন্তা করবেন না কোন ক্লাব খেলছে, কি করছে না হচ্ছে। যে পার্টিসিপেট করতে চায় সে সব করে পার্টিসিপেট করবে। টুর্নামেন্টে বিজয়ী দল 20 লাখ, রানার্স আপ 10 লাখ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন 1 লাখ টাকা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। আবার অবরোধ শুরু, 10ম সংসদ নির্বাচন নিয়েই আলোচনার দাবি বিএনপির। নির্বাচনে জড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান। নির্বাচনে 26 ডিসেম্বর থেকে 15 দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত, পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, জানালেন এইচ.টি. ইমাম। জিএম কাদের বললেন, নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় এরশাদ।
24 ডিসেম্বর ঢাকায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম, অনুমতি না দিলে কঠোর কর্মসূচির হুমকি। এই ছিল এখনকার মতো। এরপর 9টায় রয়েছে বিশেষ সংবাদ বুলেটিন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনি গ্রামীণফোন, এয়ারটেল ও বাংলালিংক থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।